ড্রামা শুরুতে আমরা আমাদের হিরো হিরোইনের বিয়ে হতে দেখি। হিরোইন ইউনসু বলে, আজ আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে আসলে আমার একটা টিচার। সে আমার পড়াশোনা কমপ্লিট করতে দেয়নি, তার আগেই আমাকে বিয়ে করে নিচ্ছে। এখানে সিন কাট হয় আর আমরা অতীতের সিন দেখি। আমাদের হিরোইন একটা কফি শপে কফি আনতে যায়। কফিটা যখন তার হাতে দেয় তখন সেটা পড়ে যায় আর ইউনসু আমাদের হিরোর সাথে গিয়ে ধাক্কা খায়। আর হিরোকে দেখে বলে, ওয়াও কি হ্যান্ডসাম ছেলে। আমাদের হিরো ইউনসুকে দূরে সরায় আর একটা টিস্যু পেপার নেয়। ইউনসু মনে করে ছেলেটা তার হাত মুছে দিবে, এজন্য সে ছেলেটাকে থ্যাঙ্কস দেয়। তবে আমাদের হিরো তো টিস্যু নিয়েছে তার জুতা সাফ করার জন্য, এটা দেখে ইউনসু অনেক লজ্জায় পড়ে যায়। এরপর আমাদের হিরো, যার নাম জিহান, সে ইউনসুকে সাইড হতে বলে নিজেই কফি অর্ডার করে। তবে এমন কফি তো শপকিপার বানাতে জানে না, তাই জিহান বলে, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। কিন্তু কফি বানানোর সময় দুধ কম ছিল, এজন্য জিহান বলে, তাহলে আমি এটা খাবো না। ইউনসু তখন বলে, আমাকে দাও, ওটা আমি খাবো। ইউনসু ওটা নিয়ে পে করতে গেলে জিহান বলে, আমি পে করে দিচ্ছি। তবে ইউনসু মুখ ঘুরিয়ে নিজে পে করে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা ইউনসুকে ক্লাসে দেখি। একটু পর ক্লাসে নতুন টিচার আসে আর ওই টিচার অন্য কেউ না বরং আমাদের হিরো জিহান। আমাদের হিরোইন ইউনসু তো জিহানকে দেখে পুরাই শক। আর সব মেয়েরা এমন হ্যান্ডসাম টিচারকে দেখে ফিদা হয়ে যায়। তখন ইউনসুর কাছে তার বান্ধবী কল করে আর বলে, আচ্ছা তোদের ভার্সিটিতে নাকি নতুন একটা হ্যান্ডসাম টিচার এসেছে, আমাকে একটু ফটো তুলে পাঠাই দে তো। ইউনসু বলে, তুই এসে তুলে নিয়ে যায়। এটা বলে সে ফোন রেখে ড্রয়িং করতে থাকে। জিহাং দেখে ইউনসু ক্লাসে মন দিচ্ছে না, তাই সে তার পাশে যায়। ইউনসু খাতাটা লুকিয়ে ফেলে। এরপরও জিয়াং ওটা নিয়ে সবার সামনে ওপেন করে। ওটা জিয়াং এর ড্রয়িং ছিল। জিহাং তাকে বকা দেয় না, তার ড্রয়িং এর খুঁট ধরে বলে, এটা একদমই ভালো হয়নি। তুমি ক্লাসে মন না দিতে চাইলে অ্যাটলিস্ট যেটা আঁকছো ওটা তো ভালো করে আঁকো। এটা শুনে সবাই অনেক হাসতে থাকে আর ক্লাসের ভিতর ইউনসুর মান সম্মান ডুবে যায়। এজন্য সে টিচার জিয়ানের উপর খুবই রেগে যায়। কলেজ ছুটির পর ইউনসু তার বান্ধবী গুয়ানের নিকটে গেলে গুয়ান বলে, তোর নতুন টিচার কেমন? ইউনসু বলে, পুরাই খাটাস, সে আমাকে পুরা ক্লাসের ভিতরে অপমান করেছে। ভাগ্য ভালো আমার কিছুদিন পর গ্রাজুয়েট কমপ্লিট হয়ে যাবে, না হয় 1 বছর ধরে ওই খাটাস টিচারকে আমার সহ্য করতে হতো। গুয়ান বলে, আমি একদিন তোর নতুন টিচারকে দেখতে যাব। আচ্ছা তুই তো বিনা মতলবে আমার কাছে আসিস না, কি জন্য এসেছিস বলতো? ইউনসু বলে, তোর ভালো জামাটা নিতে এসেছি, কালকে আমি একটা কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে যাব। গুয়ান বলে, এজন্য তো আমি বললাম তুই এমনি এমনি আসা মেয়ে না। ওয়েল ডিয়ার। পরের দিন ইউনসু ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, তবে তাকে সরাসরি রিজেক্ট করে দেয়। বলে, তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানো না, আর এটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে অন্য অন্য ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষ থাকা লাগে। এরপর সে আপসেট হয়ে ওয়াশরুমে গিয়ে নিজে নিজেই বকতে থাকে। তখনই ওখানে একটা লেডি আসে, তার কাপড়ে কিছু দাগ লেগে গিয়েছে আর সে সেটা সাফ করার চেষ্টা করছে, কারণ তার জরুরি একটা মিটিং আছে। ইউনসু বলে, ওটা উঠবে না। এটা বলে সে ওই জায়গায় একটা ড্রয়িং এঁকে দিলে লেডি খুবই খুশি হয়ে ওখান থেকে চলে যায়। ইউনসু উদাসীন হয়ে চলে যাচ্ছিল, তখন একজন এসে বলে, তোমার জব হয়ে গিয়েছে। একটু আগে তুমি যে লেডিকে হেল্প করেছিলে সে এই কোম্পানির ডাইরেক্টর। এটা শুনে ইউনসু তো জম্মের খুশি হয়ে যায়। এরপর সে বাসায় গিয়ে মনের সুখে লং টাইম একটা ঘুম দেয়, কারণ তার আর কোনো চিন্তাই নেই। তখন তার বোন তাকে কল করে আর বলে, আমাদের বাবা আমাদের জন্য যে টাকা জমিয়েছিল ওটা রিলিজ হয়ে গিয়েছে। তুমি ব্যাংকে গিয়ে ওই টাকাগুলো তুলে ভালো কোনো কিছুতে ইনভেস্ট করে রাখো যাতে লাভ হয়। পরের দিন ইউনসু ব্যাংকে ওই টাকা তুলতে যায়, তবে সে কোথায় ইনভেস্ট করবে বুঝতে পারছিল না। ওখানে সে আমাদের হিরো জিহানকে দেখে লুকাতে থাকে। তবে জিহান তাকে একটা কার্ড দিয়ে বলে, এখানে ইনভেস্ট করতে পারো, এখানে অনেক প্রফিট হবে। জিহান চলে গেলে ইউনসুর কাজিন তার কাছে আসে এবং তাকে বুঝিয়ে বলে, তোমার বাবার জমানো টাকা দিয়ে এই বাড়িটা কিনে রাখলে তুমি কোটিপতি হয়ে যাবে। এই বাড়িটা খুবই কম দামে বিক্রি হচ্ছে, তোমার জন্য ভালো একটা সুযোগ আছে। আর তোমাদের বাবা তো তোমাদের 2 বোনের জন্য একটা ঘর কিনতে চেয়েছিল, তবে সে তার শেষ আশাটা পূরণ করে যেতে পারেনি। ইউনসু তখন পাস্টের কথা কল্পনা করে, তার বাবা তাকে আর তার বোনকে নিয়ে বাসা ভাড়া করে থাকতো। তারা 2 বোন খেলা করতে আসলে লোকেরা তাদেরকে বহু কথা শোনাতো। এসব কথা মনে করে ইউনসু ইমোশনাল হয়ে যায়। আর সে ওই বাড়িটা কিনে তার মারা যাওয়ার বাবা ইচ্ছা পূরণ করার ডিসাইড করে। এরপর ইউনসু খুশি হয়ে তার বান্ধবী গুয়ান এবং তার বন্ধু লিনের সাথে দেখা করে আর বলে, আজ আমি তোমাদের পার্টি দিব। গুয়ান বলে, কাল তোমার ফাইনাল গ্রাজুয়েট প্রেজেন্টেশন, তুমি এখন গিয়ে পার্টি করলে ঘুম ভাঙবে না এবং প্রেজেন্টেশন মিস করবে। ইউনসু বলে, আমি 40টা অ্যালার্ম সেট করে রেখেছি, তোমরা চলো, কোনো টেনশন নেই।
ডিয়ার, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আবারও ভিডিওতে ফিরে আসব। এই সপ্তাহটি বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। হ্যালো ফুটবল ভক্তরা, 20শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত ইপিএল এবং ইউইএফএ তে আপনাদের জন্য অবিশ্বাস্য ম্যাচ অপেক্ষা করেছে। সেরা মুহূর্তগুলো মিস করবেন না এবং সর্বাধিক প্রত্যাশিত গেমগুলির সাথে আপনার দিনগুলো আরো সমৃদ্ধ করুন। প্ল্যাটফর্মে আপনার প্রিয় দলের সাথে প্রস্তাবিত ম্যাচগুলো সন্ধান করুন এবং কেবল খেলাটিই নয়, আপনার জয়ও উপভোগ করুন। নিবন্ধন করার সময় প্রোমো কোড ALF22 ব্যবহার করুন। এটি আপনার প্রথম খেলায় আপনার বোনাস দ্বিগুণ করে। সর্বনিম্ন খেলা মাত্র $2। একটি সুবিধা নিয়ে আপনার গেমিং সপ্তাহ শুরু করুন। আমাদের সাথে যোগ দিন এবং ফুটবলের যুদ্ধের উত্তেজনা অনুভব করুন। শুভকামনা। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এরপর আমরা পরের দিন সকালে সিন দেখি ইউনসুর ঘুম ভাঙে তার কাজিনের কলে। কাজিন তাকে কল করে বলে ওই বাড়িটা কেনার জন্য বহু কাস্টমার আসতেছে, এখনই তুমি যদি না কিনে নাও তাহলে কিন্তু অন্য কেউ কিনে নেবে। এটা শুনে ইউনসুর মাথায় বাস পড়ে, বলে আমি এখনই টাকা নিয়ে আসতেছি, তুমি 5 মিনিট দাঁড়াও। এরপর ইউনসু ব্যাগ ভরে টাকা নিয়ে তার কাজিনের কাছে চলে যায়। কাজিনের কাছ থেকে সে সবকিছু কমপ্লিট করে সাইকেল নিয়ে বুলেটের স্পিডে ভার্সিটিতে যাচ্ছিল, কারণ আজ তার ফাইনাল প্রেজেন্টেশন। সে সাইকেলটা ফেলে নতুন টিচারকে ধাক্কা মেরে প্রেজেন্টেশন রুমে ঢুকে পড়ে। তখনই নতুন টিচার জিয়ান বলে তুমি লেট হয়ে গিয়েছো। ইউনসু বলে 5 মিনিট লেট হয়ে গিয়েছে, আর 5 মিনিট লেট হওয়া এলাও আছে। জিহান বলে তুমি 5 মিনিট 15 সেকেন্ড লেট করেছো, 15 সেকেন্ডের জন্য তোমাকে ফেল করিয়ে দেওয়া হলো। ইউনসু অনেক রিকোয়েস্ট করে, তবে কোনো কাজ হয় না, তাকে ফেল করিয়ে দেওয়া হয়। মানে তার গ্রাজুয়েট কমপ্লিট করতে হলে আরো 1 বছর ওয়েট করতে হবে। এরপর ইউনসু রাগ করে ওখান থেকে চলে যায় এবং গিয়ে তার ফ্রেন্ডের সাথে বসে কান্না করতে থাকে। বান্ধবী গুয়ান বলে তুই যেহেতু গ্রাজুয়েট কমপ্লিট করতে পারছিস না, সেহেতু মনে হয় তোর জবটা থাকবে না। ইয়ঞ্জু ওখান থেকে কোম্পানিতে দৌড় মারে, আর সে জানতে পারে সত্যি তার জবটা থাকবে না। এটাতে ইমোশনাল হয়ে সে পুনরায় তার বান্ধবীর কাছে এসে কান্না শুরু করে দেয়। বান্ধবী গুয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে তুই চিন্তা করিস না, তোর কাছে এখন নিজস্ব একটা বাড়ি আছে, তুই ওখানে গিয়ে আরাম করে থাকতে পারবি। এটা শুনে ইয়ঞ্জু তার ঘরের চাবিটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার নতুন বাড়ির গার্ডকে মালিকানা কার্ড দেখিয়ে দাবাং স্টাইলে এন্ট্রি নেয়। বাড়ির ভিতরে গিয়ে তার কাছে বাড়িটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। সে চারিদিকে ঘুরতে ফিরতে থাকে এবং ফটো তুলতে থাকে। তখনই হঠাৎ ওয়াশরুম থেকে একটা ছেলে খালি শরীরে বেরিয়ে আসে, আর তাকে দেখে আমাদের হিরোইন শক হয়ে ভুল করে ফটো তুলে নেয়। আর ছেলেটা হলো আমাদের হিরো জিহান। জিহান ফটোগুলো ডিলিট করতে বলে তার ফোন ছিনিয়ে নিতে যায় আর বলে তুমি এখানে কি করছো? ইয়নসু বলে এটা আমার বাড়ি। তখন ইয়নসুর উপরে কিছু একটা পড়তে গেলে জিহান তাকে বাঁচিয়ে নেয়, তবে তাকে বাঁচানোর চক্করে জিহানের পরুন তোয়ালে খুলে পড়ে যায় আর ইয়নসু তার টিচারের ভবিষ্যৎ দেখে ফেলে এবং সে লজ্জায় ওখান থেকে দৌড়ে পালায়, আর সে মনে করে সে ভুল বাড়িতে চলে এসেছে। এরপর জিহান দরজা বন্ধ করতে গেলে ওখানে আবার ইয়নসু চলে আসে আর বলে এই বাড়িটা আমার, এই দেখো এই বাড়ির চাবি আমার কাছে। জিহান তখন এই বাড়ির কাগজ তাকে দেখায় আর বলে এটা আমার বাড়ি। ইয়নসু তার কাগজ বের করে বলে এই দেখো এটা আমি কিনেছি। জিহান বলে তোমার কাগজ অরিজিনাল না, তোমার কাজিন তোমাকে ধোঁকা দিয়েছে। তোমার কাজিন কিছুদিন আগে আমার বাড়িতে কাজ করতো, তোমার কাছে যে চাবিটা দিয়েছে ওটা আমি তোমার কাজিনকে দিয়েছিলাম ডুপ্লিকেট চাবি। এসব বলে জিহান তাকে বের করে দিয়ে বাসার দরজা বন্ধ করে দেয়। একটু পর ইয়নসু তার কাজিনকে খুঁজতে যায় একটা কোম্পানিতে, কারণ তার কাজিন বলেছিল সে এখানে জব করে। তবে সে কোম্পানিতে খোঁজ নিয়ে দেখে এখানে তার কাজিনের নামে কেউই এই কোম্পানিতে জব করে না। এরপর ইয়নসু তার বান্ধবী গুয়ানের কাছে গিয়ে ঠোঁট ফুলিয়ে কান্না করতে থাকে আর বলে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে এবং তার সাথে সমস্ত কিছু শেয়ার করে। তখন তার বন্ধু লিন এসে বলে তোমার কাজিনের অ্যাড্রেসটা আমাকে দাও, আমি ওকে ছিঁড়ে ফেলবো। ইয়নসু বলে ও বাসায় থাকে না আর ওর বাবা মাও খুবই অসুস্থ, ওদের বলেও কোনো লাভ নেই। এটা বলে সে জম্মের কান্না করতে থাকে। তার কান্না দেখে তার দুই বন্ধু তাকে কিছু টাকা দেয়। গুয়ান বলে তুমি এমন ভোলাভালা কেন, এবার এমন কোনো কাজ করলে তোমার খবর আছে, তুমি জিহানকে নিয়ে তোমার কাজিনের নামে পুলিশের কাছে কমপ্লেন করো। এই আইডিয়াটা ইয়নসুর অনেক পছন্দ হয়। এরপর সে জিহানের কাছে যায়, পুলিশ কমপ্লেনে তাকে হেল্প করতে বলে, তবে জিহান তাকে বলে আমি এসব পারবো না। এটা বলে সে চলে যায়। আর আমাদের বেচারি হিরোইন তো রাগে ফুলতে থাকে। একটু পর আমাদের হিরো এসে দেখে ইয়নসু তার কারের ভিতর উকি ঝুঁকি মারছে, তাই বলে তুমি এখানে কি করছো? ইয়নসু বলে প্লিজ আমার সাথে একটু পুলিশ স্টেশনে চলো কমপ্লেন লিখতে। জিহান বলে আমি যেতে পারবো না।
ইয়নসু গাড়ির উপরে ঠ্যাং তুলে বলে, আমার সাথে না গেলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। জিহান তো ভারী মুশকিলে পড়ে যায়, বলে ওকে আমি যাব, তবে যাওয়ার আগে আমার দাদাকে দেখতে হসপিটালে যেতে হবে। এটাতে ইয়নসু খুশি হয়ে যায়। এরপর লুকিং গ্লাসে ইয়নসুর ব্যাগ বেঁধে পড়ে যাচ্ছিল, তবে জিহান তাকে ধরতে গিয়ে তার উপরেই পড়ে যায়। অনেক কলেজে চলে আসে, টিচার স্টুডেন্ট একে অপরের নজরে হারিয়ে যায়। তাদের হুঁশ ফিরলে তারা দুজন হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে গেলে ডক্টর জিয়ানকে বলে, তোমার দাদার ব্রেন টিউমার হয়েছে, সার্জারি না করলে 3 মাসের ভিতর তোমার দাদা মারা যাবে, আর সার্জারি করলে 1 বছর সে বাঁচতে পারবে। এটা শুনে জিয়ান খুবই স্যাড হয়ে যায়। হসপিটালের কাজ শেষ করে তারা দুজন পুলিশ স্টেশনে যায় কাজিনের নামে কমপ্লেন লেখার জন্য। সে পুলিশ অফিসারকে বলে, এই কেসে আসামির মোট কত বছর জেল হতে পারে? পুলিশ অফিসার বলে, কমসে কম 10 বছর তো হবে। এটা শুনে ইয়নসু ছুটে পুলিশ স্টেশনের বাইরে চলে যায়। জিয়ান এসে বলে, কি হলো, কমপ্লেন না লিখে তুমি চলে আসলে কেন? ইয়নসু বলে, আমার বাবা মা মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাদের 2 বোনকে অনেক খেয়াল রেখেছে, এজন্য আমি কাজিনের নামে কেস করতে চাই না। ইয়নসু বলে, তোমার উইসাইড আইডিটা দাও, পরে কখনো কমপ্লেন করতে ইচ্ছা করলে আমাকে মেসেজ করে দিও। ইয়নসু তার উইসাইড আইডিতে তাকে অ্যাড করে নেয়। ইয়নসুর তো থাকার কোনো জায়গা নেই এবং তার কাছে টাকাও নেই ঘর ভাড়া নেওয়ার জন্য, তাই তার বান্ধবী গুয়ান তাকে সাথে করে কলেজ হোস্টেলে নিয়ে যায়। তবে একটু পর হোস্টেলের গার্ড এসে বলে, এখানে অন্য কোনো কলেজের মেয়ে এসে থাকতে পারবে না। এটা শুনে গুয়ান রেগে বলে, অন্য মেয়েরা রুমের ভিতর বয়ফ্রেন্ড নিয়ে থাকছে, তাতে কোনো সমস্যা নেই। ইয়নসু তাকে চুপ করে বলে, আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই বাইরে লিন আসে আর ইয়নসুকে বলে, আমি যে হসপিটালে জব করি ওই হসপিটালে আমার একটা কলিগ আছে, সে বাসায় চলে গিয়েছে, তুমি ওখানে 2 দিন থাকতে পারবে। এরপর ইয়নসু তার লাগেজ নিয়ে ওই হসপিটালের এরিয়াতে পৌঁছে যায়, তবে সে ওখানে গিয়ে বেঞ্চের নিচে একটা লোককে দেখে ভয় পেয়ে যায়। লোকটা ইয়নসুর কাছে হেল্প চাইলে ইয়নসু তাকে টেনে বের করে। অল্প সময়ের ভিতর ইয়নসুর সাথে ওই দাদুটার ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইয়নসু বলে, আপনি বেঞ্চের নিচে কি করছিলেন? দাদু বলে, আমি লুকিয়ে বিড়ি খাচ্ছিলাম, কারণ আমার পোতা আমাকে বিড়ি খেতে দেয় না। ইয়নসু বলে, আপনার পোতা এটা আপনার ভালোর জন্য করে। দাদু বলে, আমার শেষ ইচ্ছা আমার পোতার বিয়ে দেখে মরা। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ইয়নসু বলে, না নেই। তবে আপনি আমাকে এটা কেন জিজ্ঞাসা করছেন? দাদু বলে, আমার পোতার জন্য তুমি একদম পারফেক্ট মেয়ে। তখনই ওখানে নার্স চলে আসে এবং দাদুকে নিয়ে চলে যায়। ভিতরে দাদাকে দেখতে আমাদের হিরো জিহান আসে, আর তখন আমরা বুঝতে পারি এটা জিহানের দাদা। জিহান চেক করতে থাকে তার দাদা বিড়ি খেয়েছে কিনা, আর চেক করতে করতে দাদার পকেটে বিড়ির প্যাকেট পেয়ে যায়। দাদা বলে, এটা আমি খাইনি, এমনি দেখার জন্য নিয়ে গিয়েছিলাম। জিহান তাকে আর কিছুই বলে না। তখন আমরা দেখি এই হসপিটালের অন্য সাইডে লিন ইয়নসুকে একটা রুমে থাকতে দেয়, আর বলে, আমার রুমমেট 2 দিন পর আসবে, তুমি এখানে 2 দিন আরাম করে থাকতে পারবে। ইয়নসু অনেক খুশি হয়ে লিনকে ধন্যবাদ দেয়। ওদিকে দাদা জিহানকে বলে, 2 দিন পর আমার সার্জারি হবে, এই সার্জারিতে আমি মারাও যেতে পারি। আমি তোমার বিয়ে দেখে মরতে চেয়েছিলাম। জিহান বলে, তুমি চিন্তা করো না, আমি একটু পর আমার গার্লফ্রেন্ডের সাথে তোমার পরিচয় করিয়ে দিব। এটা শুনে দাদা খুশি হয়ে যায়। ওদিকে ইয়নসু যে রুমে ছিল ওই রুমে লিনের রুমমেট হঠাৎ করে চলে এসেছে। এজন্য ইয়নসু আর ওখানে থাকতে পারবে না, কারণ রুমে তো একটা বেটা মানুষ। এদিকে জিহান এই হসপিটালের রিসেপশনিস্টকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? মেয়েটার মনে তো লাড্ডু ফুটতে থাকে, এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড আমি হব? তবে যখন জিহান বলে মাত্র 3 দিনের জন্য গার্লফ্রেন্ড বানাবো, তখন তো মেয়েটা রাগ করে চলে যায়। ওই সময় জিহান ইয়নসুকে দেখে এবং তার কাছে গিয়ে সবকিছু বলে, তবে ইয়নসু বলে, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। এরপরও জিহান তাকে জোর করে ধরে দাদার কাছে নিয়ে যাচ্ছিল। ইয়নসু তো মোটেই রাজি ছিল না। এরপর যখন সে ওই দাদুকে দেখে তখন সে নিজেই দাদুর কাছে গিয়ে বলে, আমি জিহানের গার্লফ্রেন্ড। এটা শুনে দাদু খুশি হয়ে যায় আর জিহান কিছুটা অবাক হয়ে যায়। এরপর দাদাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। জিহান বলে, আচ্ছা তুমি আমার দাদাকে কবে থেকে চেনো? ইয়নসু বলে, আজ থেকে চিনি, আমি যখন হসপিটালে থাকার জন্য আসতেছিলাম তখন পরিচয় হয়েছে। জিহান বলে, তুমি এখানে কি জন্য থাকতে এসেছো? ইয়নসু বলে, আমার কাছে বাসা ভাড়া নেওয়ার মতো কোনো টাকাই নেই, এজন্য আমি এখানে থাকতে এসেছিলাম। খানিকটা পর ডক্টর বের হয়ে বলে, দাদার অপারেশন সাকসেস হয়েছে। এটা শুনে জিহান আর ইয়নসু দুজনই খুশি হয়ে যায়। ইয়নসু চলে যাচ্ছিল, তখন জিহান তার ঘরের পাসওয়ার্ড বলে, যে কয়দিন তুমি বাসা ভাড়া না নিতে পারো সে কয়দিন আমার বাসায় গিয়ে থাকতে পারো। খানিকটা পর আমরা দেখি ইয়নসু জিহানের বাসায় এসেছে, তবে তার পাসওয়ার্ডটা মনে ছিল না। তখনই জিহান তাকে মেসেজ করে ওই পাসওয়ার্ডটা লিখে দেয়।
ইউনসু ভিতরে গিয়ে দেখে আর মনে মনে বলে জিহান খুবই সাফ সাফাই পছন্দ করে। ওই সময় দরজার বেল বাজলে ইউনসু গিয়ে দরজা খুলে দেয়। একটা লোক কিছু পার্সেল ডেলিভারি দিতে এসেছে আর ইউনসুকে জিহানের ওয়াইফ মনে করছে। লোকটা চলে গেলে ইউনসু পার্সেলটা হামাগুড়ি দিয়ে ঠেলতে ঠেলতে ভিতরে নিয়ে আসে। তখন পার্সেলটা খুলে যায়। সে দেখে এটার ভিতর জিহান আর তার দাদার বহু ফটো আছে। সে ওইগুলো নিয়ে জিহানের রুমে সাজাতে থাকে। খানিকটা পর জিহান বাসায় এসে দেখে ইউনসু সোফায় চিটপাটাং হয়ে ঘুমিয়ে পড়েছে। এরপর জিহান ইউনসুর উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। এরপর সে ওই রুমে গিয়ে ফটোগুলো সাজানো দেখে স্মাইল করতে থাকে। মর্নিং এ ইউনসু একটা স্বপ্ন দেখছিল এবং মুড়ামুড়ি করছিল। জিহান তাকে অমন মুড়ামুড়ি করতে দেখে তার কাছে যায়। তখন তার মুখ থেকে তার ব্রাশ করা দাঁতনটা তার মুখের ভিতরে পড়ে যায়। জিহান ওটা বের করার চেষ্টা করতে থাকে। তখনই ইউনসুর ঘুম ভেঙে উঠতে গেলে জিহানের নাকে তার মাথার আঘাত লাগে। ইউনসু বলে, আচ্ছা তোমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে কেন? জিহান তখন তাড়াতাড়ি করে ভিতরে চলে যায়। এরপর জিহান পুরো ঘরটা মাঝখান দিয়ে ভাগ করে দেয়। বলে, যতদিন তুমি এখানে আসো ততদিন এপাশে তুমি যাবে না এবং ওপাশে আমি যাব না। এমনকি ওয়াশরুমের জন্য টাইম বেঁধে দেয়। ইউনসু বলে, আমি তো ঘর ভাড়া দিতে পারবো না, তাই আমি পুরো ঘর সাফ করব এবং তোমার জন্য খাবার বানাবো। এটাতে জিহানও রাজি হয়ে যায়। একটু পর জিহান ওয়াশরুমে ছিল। তখন ইউনসুর ঝর্ণা দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তাই সে জিহানকে অনেক রিকোয়েস্ট করে বের করে আর সে ছুটে ওয়াশরুমে দৌড় দেয়। এরপর আমরা দেখি সে জিহানের জন্য নাস্তা বানাচ্ছিল, তবে সমস্ত কিছু সে পুড়িয়ে ফেলে। তাই জিহান উল্টা তার জন্য নাস্তা রেডি করে দেয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। জিহান যখন অফিসে ছিল তখন হসপিটাল থেকে কল আসে তার দাদার অবস্থা তেমন ভালো না। এজন্য সে তাড়াতাড়ি করে হসপিটালে রওনা দেয়। একটু পর সে হসপিটালে পৌঁছালে ডক্টর তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, তোমার গার্লফ্রেন্ডের সে সবকিছু সামলে নিয়েছে। এরপর জিহান দেখে দাদা ইউনসুর সাথে গল্প করছে। ইউনসু পানি নিতে বাহিরে গেলে দাদা তাকে বলে, তুমি তোমার গার্লফ্রেন্ড ইউনসুকে তাড়াতাড়ি বিয়ে করে নাও। এটা শুনে জিহান তো পুরো শকড হয়ে বলে, না না, এটা সম্ভব না। আসলে ইউনসু তো তার নকল গার্লফ্রেন্ড। দাদা আর জিহান বিয়ে নিয়ে ঝগড়া শুরু করে দেয়। তখনই ওখানে ইউনসু চলে আসে। দাদা তখন তাকে বলে, তুমি আমাকে প্রমিস করো। ইউনসু পুরো কথা না শুনে দাদাকে প্রমিস করে দেয়। বলে, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আর এটা শুনে জিহান তো প্রায় শকড হয়ে যায়। এরপর গাড়ির ভিতর গিয়ে জিহান তাকে বলে, দাদা তোমাকে বিয়ের কথা বলেছিল আর তুমি তাকে প্রমিস করে দিয়েছো। এটা শুনে ইউনসু তো চিন্তায় পড়ে যায়। জিহান বলে, চল আমরা বিয়ে করে নিই। ইউনসু বলে, তুমি প্রথমে আমাকে গার্লফ্রেন্ড বানানোর নাটক করলে, এরপর আমাকে বাসায় থাকতে দিলে, আবার বিয়ের কথা বলছো, আসলে তোমার মতলব কি? জিহান বলে, তুমি তাহলে যাও, দাদাকে গিয়ে সমস্ত সত্য কথা বলে দিয়ে আসো। ইউনসু দাদার কাছে গিয়ে সমস্ত সত্য কথা বলতেই যাবে, তখনই দাদা সমস্ত ফ্যামিলি মেম্বার ডেকে নিয়ে এসে সবার সাথে ইউনসুর পরিচয় করিয়ে দেয়। বলে, এটা জিহানের হবু বউ। সবাই ইউনসুকে দেখে খুবই খুশি হয়। আর আন্টি তো ইউনসুকে টিপস দেয় কিভাবে প্রেগনেন্ট হয় এবং কিভাবে প্রথমে ইন্টিমেট হতে হয়, এভরিথিং। এসব কথা ইউনসুর ডক্টর বন্ধু লিন শুনে ফেলে আর সেভাবে হয়তো তার বান্ধবী প্রেগনেন্ট। পরের সিনে দেখি গুয়ান আর লিন দুজনে ইউনসুর কাছে ছিল। তারা দুজন মনে করছে ইউনসু প্রেগনেন্ট। ইউনসু তখন সমস্ত সত্য কথা ক্লিয়ার করে। এটা শুনে গুয়ান বলে, তুমি এখন কি করবা? তুমি তো জিহানকে পছন্দই করো না। ইউনসু বলে, না না, আগে আমি তাকে পছন্দ করতাম না, তবে এখন আমি তাকে পছন্দ করি। আমি তাকে যেমন খারাপ মনে করতাম সে আসলে তেমনটা নয়, তবে আমি ওকে বিয়ে করব না, এটা পাক্কা। তখনই তার বোন তাকে কল করে বলে, আমি চায়নায় ফিরে আসছি, আমাদের কোম্পানি চায়নায় নতুন ব্রাঞ্চ ওপেন করবে। এটা শুনে ইউনসু তো হাত পা কাঁপতে শুরু করে, কারণ সে তার বোনকে বলেছে সে ওই টাকা দিয়ে নতুন বাড়ি কিনেছে, তবে তার কাজিন যে ওই ফ্রড করেছে এটা তার বোনকে বলেনি। গুয়ান বলে, তুমি ভালো একটা লয়ার ধরে তোমার ভাইকে খুঁজে বের করো। এরপর ইউনসু একটা লয়ারের সাথে দেখা করতে যায়, তবে লয়ার অফিসের সামনে সে আরেকটি লয়ারকে পায়। সেই লয়ার তাকে একটা কফি হাউসে নিয়ে যায় আর বলে, তুমি যে লয়ারের সাথে দেখা করতে এসেছো সেই লয়ারটি ট্রিপে গিয়েছে, 1 মাস পরে আসবে। আমি ভালো লয়ার, আমাকে বিশ্বাস করতে পারো। আমি 2 দিনের ভেতর তোমার কাজিনকে তোমার সামনে এনে দিব, তবে আমাকে অ্যাডভান্স 30,000 টাকা দিতে হবে। ইউনসু বলে, আমার কাছে তো এত টাকা নেই। এভাবে দামাদামি করতে করতে শেষমেশ 10,000 অ্যাডভান্স দিলে লয়ার রাজি হয়ে যায়। এরপর বাসায় গিয়ে সে জিহানকে বলে, আমি আমার কাজিনকে খোঁজার জন্য একটা লয়ার হায়ার করেছি এবং সমস্ত ঘটনা জিহানকে বলে। জিহান বলে, এখনই আমার সাথে লয়ার অফিসে চলো। লয়ার অফিসে গিয়ে জিহান তাকে একটু দূরে দাঁড়িয়ে একটা এমপ্লয়কে ওই লয়ারের নাম বলে।
এরপর জিহান জানতে পারে এই নামে কোনো লয়ার এখানে কাজ করে না। জিহান ইউনসুকে কিছুই বলে না, সে বলে তুমি চলে যাও, আমি একটু পরে আসছি। এরপর জিহান সিসি ক্যামেরা চেক করে দেখে নেয় কে ইউনসুর কাছ থেকে লয়ার সেজে টাকা হাতিয়ে নিয়েছে। 2 দিন পর ইউনসু তার বান্ধবীর কাছে যায়। বান্ধবী বলে 2 দিন তো হয়ে গিয়েছে, লয়ারকে ফোন দিয়ে দেখ তোর কাজিনকে খুঁজে পেয়েছে কিনা। সে ওই লয়ারকে ফোন করে, তবে লয়ারের নাম্বার ভুল দেখায়। বান্ধবী গুয়ান বলে তোর সাথে মনে হয় আবারও ফ্রড হয়েছে। পরের দিন জিহানকে কেউ কল করে আর বলে ওই ফ্রড লয়ারকে খুঁজে পাওয়া গিয়েছে। জিহান ওই ফ্রডের সাথে দেখা করে এবং তার কাছ থেকে ইউনসুর টাকা আদায় করে নেয়। এরপর সে তার দাদাকে দেখতে যায়। ওখানে সে ইউনসুকে দেখে বলে তুমি এখানে কি করছো। ইউনসু বলে দাদা আমাকে ফোন করে আসতে বলেছিল। এরপর দাদা ইউনসুর আইকিউ লেভেল টেস্ট করানোর জন্য তার কাছে কিছু টাকা দিয়ে কিছু জিনিস কিনতে পাঠায় আর জিহানকেও যেতে বলে। দাদা জিহানকে একা ডেকে বলে তুমি তো ইউনসুকে বিয়ে করতে চাচ্ছ না, কারণ তার বুদ্ধি কম, এই জন্য তুমি ওর সাথে গিয়ে দেখো ওর কেমন বুদ্ধি। এরপর দুজন শপিং মলে যায়। জিহান কোনো কিছু সিলেক্ট করতে পারছিল না, এর ভিতরে ইউনসু সবকিছু কিনে নেয়। জিহান বলে এগুলো কি দাদার পছন্দ হবে। ইউনসু বলে অবশ্যই পছন্দ হবে, কারণ এগুলোর ঘ্রাণ অনেক সুন্দর। জিহান বলে তুমি মনে হয় দাদার কাছে জিতে গিয়েছো। বিল দেওয়ার সময় একটা মহিলার কাছে 100 টাকা কম পড়ে যায়, তাই সে ইউনসুকে বলে আমাকে 100 টাকা ধার দিতে পারো, আমার বাসা পাশেই আছে, আমি বাসা থেকে এনে তোমাকে দিয়ে যাচ্ছি। ইউনসু জিহানের কাছ থেকে 100 টাকা নিয়ে মহিলাটিকে দেয়। 20 মিনিট পার হয়ে যায়। জিহান বলে তুমি অনেক ভোলাবালা, যে কেউ তোমার টাকা মেরে দিয়ে চলে যায়, ওই মহিলাটি আর এখানে আসবেই না। ইউনসু বলে সবাই যদি এক হতো তাহলে দুনিয়া চলতো না। তখনই ওখানে ওই মহিলাটি টাকা নিয়ে চলে আসে। ইউনসু টাকাটা নিয়ে জিহানকে দিয়ে বলে বলছিলাম না দুনিয়ার সবাই এক না। জিহান তখন তার কাছে 10,000 টাকা দিয়ে বলে তুমি এটা যে লয়ারকে দিয়েছিলে ওই লয়ারটা বিজি আছে, এজন্য তোমার টাকা ফিরিয়ে দিয়েছে। ইউনসু বুঝতে পারে, বলে আমি জানি ওই লয়ারটা একটা ফ্রডবাজ ছিল, তুমি তার কাছ থেকে টাকাটা আদায় করে নিয়ে আইছো। বাসায় যাওয়ার সময় ইউনসু বলে তুমি হঠাৎ আমাকে বিয়ে করতে চাচ্ছ কেন। জিহান বলে রুমে আসো, আমি তোমাকে ম্যাথমেটিক ভাবে বুঝাচ্ছি। দাদা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই আমি তোমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই। দেখো তোমার একটা বাড়ির প্রয়োজন আর আমার প্রয়োজন দাদাকে খুশি করানো, তাই তুমি আমাকে বিয়ে করলে এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিব। ইউনসু মানা করে দেয়, বলে আমি এখনো প্রেমও করিনি আর এখন আমি বিয়ে করব, তাও একটা নকল বিয়ে, এটা কখনো সম্ভব না। পরের দিন ইউনসু একটা বাসা ভাড়া করতে যায়। ওই বাসার মালিক বলে এই রুমটার জন্য 500 টাকা করে পে করতে হবে। রুমটা একটা রান্নাঘরের মতো ছিল, তবে কম টাকার কারণে ইউনসু এটাতে রাজি হয়ে যায়। ওদিকে দাদা জিহানকে বলে ইউনসুকে 2 দিন ধরে দেখছি না, ও কোথায় আছে। জিহান বলে ও মনে হয় একটু ঝামেলা নিয়ে বিজি আছে। দাদা বলে তুমি কেমন বয়ফ্রেন্ড, ও ঝামেলায় আছে আর তুমি বিন্দাস আছো, যাও গিয়ে ওকে হেল্প করো। এরপর সে বাসায় এসে দেখে ইউনসু সবকিছু গুছিয়ে নিয়েছে এবং সে বলে আমি বাসা খুঁজে পেয়েছি, তাই এখান থেকে চলে যাচ্ছি। জিহান বলে আমি তোমাকে যে অফারটা দিয়েছিলাম ওটার মেয়াদ 1 মাস থাকবে, তোমার মন চাইলে তুমি আমাকে বলতে পারো। ইউনসু বলে ওকে। এটা বলে সে চলে যাচ্ছিল, তবে তখনই তার বোন ওখানে চলে আসে আর এটা দেখে ইউনসু দৌড়ে এসে জিহানের কাছে এসে দাঁড়ায়। ইউনসুর বোন মিন এসে বলে এই ছেলেটিকে। ইউনসু বলে এটা আমার বয়ফ্রেন্ড, 1 মাস আগেই আমাদের প্রেম হয়েছে। এরপর তার বোন ভিতরে যায়। ইউনসু জিহানকে বলে প্লিজ তুমি যেন কিছু বলো না, আমার বোন জানে এই বাড়িটা আমি কিনেছি, তবে আমার বোন সত্যটা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। ভেতরে গিয়ে মিন ইউনসুকে বলে তুমি এখান থেকে যাও, আমি জিহানের সাথে কিছু কথা বলবো। ইউনসু চলে গেলে মিন বলে তোমাদের দুজনের কিভাবে প্রেম হয়েছে। জিহান বলে প্রথমে আমাদের পরিচয় হয়েছিল একটা কফি শপে, এরপর থেকে প্রেম হয়ে গিয়েছে। এরপর মিন ইউনসুকে ডেকে সেম প্রশ্ন করে। ইউনসু জিহানের মতোই আনসার করে, এজন্য মিন বিশ্বাস করে নাই এটা সত্যি ইউনসুর বয়ফ্রেন্ড। সে তার বোনকে বলে তোমরা দুজন কি একসাথে থাকো। ইউনসু বলে হ্যাঁ, একদম একসাথে এক রুমেই থাকি। মিন বলে যাও তাহলে জিহানের রুমে যাও, আমি অন্য রুমে থাকবো। ইউনসু বিপদে পড়ে যায়, সে খুবই লজ্জা পাচ্ছিল। দরজা একটু ফাঁক করে দেখে জিহান খালি শরীরে, এটা দেখে সে দরজা দিয়ে দেয়। তবে তখনই তার বোন ওয়াশরুম থেকে বেরিয়ে বলে এখানে দাঁড়িয়ে কেন। ইউনসু বলে তোমাকে আমি বহুদিন দেখিনি, তোমার সাথে আমি ঘুমাবো। তবে মিন তাকে মানা করে দেয়। ইউনসু উপায় না পেয়ে জিহানের রুমে ঢুকে পড়ে। জিহান তার এমন সিচুয়েশন দেখে সমস্ত কিছু বুঝতে পারে, এজন্য তাকে কিছুই বলে না। ইউনসু বলে আমি ফ্লোরে শুয়ে পড়বো, তুমি কিছু মনে করো না। তখনই তার মনে পড়ে সে তার ব্যাগটা নিচে ফেলে এসেছিল, তাই সে তার ব্যাগটা খুঁজতে নিচে যায়। গার্ড বলে ওই ব্যাগটা তো এখানের কেয়ারটেকার এসে নিয়ে গিয়েছে। জিহান তাকে ওই কেয়ারটেকারের বাড়িতে নিয়ে যায়, ব্যাগটা খুঁজে পায়, তবে ব্যাগের ভিতরে একটা টয় মিসিং ছিল। তারা বাসায় চলে যায়, তবে ইউনসুর ঘুম আসছিল না, কারণ ওই টয় ছাড়া তার ঘুম আসে না।
ওই টয়টা তার বাবা মারা যাওয়ার আগে তাকে গিফট করেছিল। জিহান বলে কালকে আমরা ওটা খুঁজতে যাব, যারা ময়লা তুলে নিয়ে গিয়েছে হয়তো ওই ট্রাকের ভিতরে ফেলে দিয়েছে। গল্প করতে করতে ইয়নসু ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে তার বড় বোন তার উপরে খুবই রেগে যায়, কারণ সে জেনে গিয়েছে ইয়নসু গ্রাজুয়েট কমপ্লিট করতে পারেনি, সে ফেল করেছে। জিহান এসে তার বোনকে বুঝিয়ে ইয়নসুকে বাঁচিয়ে নেয়। এরপর ইয়নসুর বোন মিন এখান থেকে চলে যাচ্ছিল, বলে আমি বাসা খুঁজে পেয়েছি, এবং ইয়নসুকে বলে ছেলেটা অনেক ভালো, আশা করি একসাথে হ্যাপি থাকবি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইয়নসু তখন তার টয়টা খুঁজতে ছুটে যায়, যে দেখে জিহান আগে থেকে এসে ময়লার ভিতর ঢুকে তার টয়টা খুঁজতেছে। এটা দেখে জিহানের প্রতি তার অনেক মায়া জন্মে যায়। জিহান ওখান থেকে বের হয়ে আসে আর বলে আমি বহু খুঁজলাম তবে পেলাম না, চলো আমরা দুজন মিলে আবারও খুঁজি। তবে ইয়নসু বলে না থাক, তুমি বাসায় চলো, সারা শরীরে ময়লা লেগে গিয়েছে। এরপর তারা যখন বাসায় যাচ্ছিল তখন ওই টয়টা একটা বাচ্চার কাছে দেখে। জিহান বাচ্চাটিকে পাম্পটি মেরে ওই টয়টা নিয়ে ইয়নসুকে দেয়। তখন টয়ের ভিতর থেকে ইয়নসুর বাবার আওয়াজ আসে, আর এটা শুনে ইয়নসু অনেক ইমোশনাল হয়ে যায়। জিহানও বুঝতে পারে এজন্য এটা ইয়নসুর কাছে এতটা স্পেশাল, তাই সে ইয়নসুকে অনেক সুইট করে বোঝায়। ইয়নসু বলে তুমি আমাকে এত কেয়ার কেন করো? জিহান বলে কারণ তুমি এটা ডিজার্ভ করো। ইয়নসু বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। পরের সিনে আমরা দেখি তারা দুজন বসে কন্ট্রাক্টে সাইন করে। ওখানে লেখা ছিল কেউ যদি কাউকে ভুল করেও টাচ করে তাহলে তাকে 100 টাকা ফাইন দিতে হবে। জিহান বলে আমরা বিয়ের 1 বছর পর ডিভোর্স করে নিব এবং আমি তোমাকে এই বাড়িটা লিখে দেব। ইয়নসু বলে থাক, বাড়িটা দিতে হবে না। জিহান বলে আমি 1 বছর পর অ্যাব্রোড চলে যাব, তাই এই বাড়িটা আমার দরকার হবে না, তুমি নিয়ে নিও। এটাতে ইয়নসু রাজি হয়ে যায়। এরপর জিহান তার দাদাকে বলে আমরা দুজন মিলে বিয়ে করতে প্রস্তুত আছি, তবে আমরা কোনো অনুষ্ঠান করতে চাই না। দাদা বলে তোমার বিয়ে হবে ধুমধাম করে, পুরো শহর জেনে যাবে আমার পোতার বিয়ে হচ্ছে। জিহান তার দাদার সাথে কথায় পেরে ওঠে না। এরপর জিহান এটা ইয়নসুকে বলে আর বলে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার বোনকে ডেকে নিও বিয়ের জিনিসপত্র কেনার জন্য, আমি সমস্ত টাকা দিয়ে দিব, আর আমি আমার সাথে অন্য কাউকে নিয়ে যাব। পরের দিন ইয়নসুর বোন ইয়নসুকে কল করে শপিং মলে আসতে বলে আর কি কি কিনতে হবে ওই চার্টটা নিয়ে আসিস। ইয়নসু ভুল করে চার্টটা না নিয়ে তাদের ওই কন্ট্যাক্ট পেপারটা নিয়ে দৌড় দেয়। এরপর সে আর তার বোন ওই শপিং মলে শপিং করতে যায়। এদিকে আমাদের হিরো যখন শপিং মলে আসছিল তখন তার সেলিব্রিটি বন্ধু লিন চলে আসে আর বলে তুই বন্ধু বিয়ে করছিস আর আমি আসবো না, এটা হতেই পারে না। তারা যখন শপিং মলের ভিতরে যাচ্ছিল তখন ইয়নসুর বোন মিন লিনকে দেখে ওখান থেকে পালায়, কারণ সে অ্যাব্রোড থাকতে একবার ড্রাঙ্ক হয়ে লিনের সাথে রাত কাটিয়েছিল এবং সবকিছু হয়ে গিয়েছিল। লিন বলে বন্ধু তুই তো একটা পটিয়ে নিয়েছিস, তাহলে আমাকেও একটা সেট করে দে। জিয়ান বলে ইয়নসুর তো বড় বোন আছে। ইয়নসু তখন তার বোনকে ডাকতে ওয়াশরুমে যায়, তবে তার বোন মিন বলে আমার জরুরি একটা কাজ এসে গিয়েছে এবং সে ইয়নসুর কাছ থেকে ওই চার্টটা নিয়ে ওখান থেকে চলে যায়। শপিং থেকে বাসায় এসে জিহান ওই ফাইন বক্সে 700 টাকা রাখে, বলে আমি ভুল করে সারাদিন তোমাকে 7 বার টাচ করেছি, এটা তার ফাইন। ইয়নসু বলে আমরা একসাথে থাকি, এজন্য টাচ তো লাগতেই পারে, তাই ফাইন দেওয়া লাগবে না। তবে জিহান তার কথা মানে না, বলে রুলস তো রুলসই হয়। এরপর তারা দুজন বিয়ের রিহার্সাল করতে থাকে। রিহার্সাল করতে করতে একটা সময় তারা দুজন খুবই কলেজে চলে যায়। যখনই তারা কিস করতে যাবে তখনই ইয়নসুর ফোনে তার বোনের কল আসে এবং তাকে দেখা করতে বলে। ইয়নসু খুশি হয়ে তার বোনের সাথে দেখা করতে চলে যায়। মিন রেগে বলে এসব কি? তখন ইয়নসু বুঝতে পারে সে ভুল করে চার্ট মনে করে কন্ট্যাক্ট পেপার তার বোনকে ধরিয়ে দিয়েছে, তাই সে কোনো উপায় না পেয়ে সমস্ত সত্য কথা তার বোনকে বলে দেয়। তবে তার বোন সাপ মানা করে দেয়, বলে এখনই সবকিছু নিয়ে বাসায় চলে আয়, ওখানে আর থাকতে হবে না। ইয়নসু জিহানের বাসায় যায় আর জিহানকে বলে আমার বোন কন্ট্যাক্ট ম্যারেজের সম্পর্কে জেনে গিয়েছে এবং সে এটাতে একটু রাজি না। জিহান বলে কোনো সমস্যা নেই, আমি দাদাকে সামলে নিব, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার বানিয়ে রেখেছি, ওটা খেয়ে তারপরে যেও। মিন তখন ইয়নসুকে কল করে বলে তোরা তো সময় লাগছে কেন? ইয়নসু বলে প্লিজ আজ রাত আমাকে এখানে থাকতে দাও, এটাতে তার বোনও রাজি হয়ে যায়। ইয়নসু রুমের ভিতর বসে কান্না করতে থাকে, কারণ সে মনে হয় জিহানকে মনে মনে ভালোবেসে ফেলেছে। একটু পর ওই রুমের ভেতর জিহান আসে, তবে সে ওখানে ইয়নসুকে পায় না, তাই সে তখনই আর দেরি না করে মিনের বাসায় চলে যায়। মিন বলে ও তো বাসায় আসেনি। এরপর মিন আর জিহান মিলে ইয়নসুকে পাগলের মতো খুঁজতে থাকে, ইয়নসু দাদার কাছেও যায়নি। এরপর মিন জিহানকে একটা জায়গার কথা বলে যেখানে ইয়নসুর বাবার সাথে অনেক স্মৃতি আছে। তারা দুজন গাড়ি নিয়ে ওখানে রওনা দেয় এবং ওখানে গিয়ে দেখে ইয়নসু ওখানে সমুদ্রের পাশে বসে কান্না করছে। তার বোন তাকে ওখান থেকে নিয়ে চলে যায়।
পরের দিন ইউনসু ডিসাইড করে সে জিহানকেই বিয়ে করবে, তাই সে তার বোনকে না বলেই ওখান থেকে চলে যায়। তার বোন তাকে যেতে দেখে, তবে তাকে বাধা দেয় না। ওদিকে জিহান দাদাকে সত্যটা বলতেই যাবে, তখনই ওখানে ইউনসু চলে আসে। দাদা বলে বিয়ের সবকিছু কেমন চলছে? ইউনসু বলে সবকিছু একদম পারফেক্ট চলছে। এসব শুনে জিহান অবাক হয়ে যায়, এর মানে ইউনসু বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। পরের দিন বিয়ের অনুষ্ঠান ধুমধাম চলতে থাকে, ইউনসুর সমস্ত বন্ধুরাও এসেছে। এরপর ইউনসু বিয়ের ড্রেস পরে ওখানে জিহান তাকে নিতে আসে। জিহান তো তার দিক থেকে নজরই সরাতে পারছিল না, তাকে এতটা কিউট লাগছিল। ইউনসু ইমোশনাল হয়ে বলে এখানে আমার বোন থাকলে অনেক ভালো হতো। তখনই ওখানে তার বোন মিন চলে আসে আর বলে আমি আসলে আসতাম না, তবে বাবাকে ওয়াদা করেছিলাম তোমার বিয়েতে আমি থাকবো। তুমি যেন কান্না করো না, তাহলে কিন্তু সমস্ত মেকআপ উঠে যাবে। এবং মিন ইউনসুকে একটা নেকলেস গিফট করে। এরপর সে জিহানকে বলে এই 1 বছরে আমার বোনকে যদি একটুও কষ্ট দাও, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে আর বিয়ে করার মতো থোবড়া খুঁজে পাবে না, এমন অবস্থা করব। জিহান বলে যদিও এটা কন্ট্রাক্ট ম্যারেজ, এরপরও আজ থেকে 1 বছর ও আমার ওয়াইফ, আমি ওর কোনো কমতি রাখবো না। এরপর মিন নিচে গেলে তার সাথে ওই সেলিব্রিটি লুয়ের দেখা হয়ে যায়, যার সাথে সে অ্যাব্রোটে রাত কাটিয়েছিল। লু তার সাথে চিপকায় বসে যায়। মিন দূরে সরে বসতে বললে সে আরো কাছে গিয়ে বসে। ওয়েল ডিয়ার, ফাইনালি তাদের বিয়ে হয়, এবার তাদের কিস করার পালা। তারা দুজন প্ল্যান করে রেখেছিল তারা আড়াল করে কিস করার অভিনয় করবে, কিস করবে না। তবে আমাদের হিরোইন তো নিজেকে সামলাতেই পারে না, সে হিরোকে ডাইরেক্ট কিস করে দেয়। বিয়ের শেষে তারা সবাই মিলে গ্রুপ ফটো তোলে। দাদা যাওয়ার আগে বলে তোমাদের দুজনকে আজ খুবই সুন্দর লাগছে, স্পেশালি তোমরা যখন কিস করছিলে তখন। এবং সে গিফট হিসাবে ইউনসুকে একটা এটিএম কার্ড ধরিয়ে দেয়। দাদা চলে গেলে ইউনসু ওই কার্ডটা জিহানকে দিয়ে দেয়। ওখান থেকে বাসায় আসার সময় ইউনসু কারের ভিতরে ঘুমিয়ে পড়ে। জিহান তার সিট বেল্ট বাঁধতে গেলে তার লিপসটা দেখে আজকের ওই বিয়ের কিসের কথা কল্পনা করতে থাকে। আচ্ছা ডিয়ার, একটা সত্যি কথা বলবা, তোমরা কি কেউ কখনো টিচারের প্রেমে পড়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা বাসায় ইউনসুকে দেখি, সেও এই বিয়ের কিসের কথা কল্পনা করে অনেক বেশি খুশি হতে থাকে। তখনই ওখানে জিহান এসে ইউনসুকে বলে তুমি গিয়ে গোসল করে রুমে আসো, আমি রুমে আসতেছি। চাইনিজরা রোমান্স করার আগে গোসল করে, তাই ইউনসু মনে মনে ভাবে জিহান হয়তো গোসল করতে বলছে বাসরাত করার জন্য, তাই তার মনে লাড্ডু ফুটতে থাকে। গোসল করার পর সে রুমে বসে জিহানের আসার জন্য ওয়েট করছিল। একটু পর জিহান ওখানে আসে। ইউনসু মনে করে এবার শুরু হবে রোমান্স। তবে জিহান তো তাকে পড়াতে বসায় এবং বলে আজ থেকে প্রতিদিন রাতে 2 ঘন্টা করে আমি তোমাকে পড়াবো। আর তাকে 2 ঘন্টার ভিতর একটা প্রশ্ন সলভ করতে দিয়ে ওখান থেকে চলে যায়। ইউনসু তো রোমান্স করার মুডে ছিল, আর বাসরাত্রে কে বা পড়তে চায়, এজন্য সে অনেক রেগে যায়। 2 ঘন্টা পর জিহান তার খাতা নিয়ে প্রশ্নের উত্তর দেখতে থাকে। ইউনসু খাতার নিচে একটা ড্রয়িং করে বুঝিয়েছে প্লিজ আমাকে আর পড়াবে না। এটা দেখে জিহান স্মাইল করতে থাকে। সকালে উঠে ব্রেকফাস্ট করার পর জিহান তাকে বলে তাড়াতাড়ি রেডি হও, আমরা শপিং করতে যাব। এটা শুনে ইউনসু তো জম্মের খুশি হয়, আজ সে বহু নতুন জামা কাপড় কিনবে। এরপর মার্কেটে পৌঁছে ইউনসুর মুখ কালো হয়ে যায়, কারণ জিহান এখানে তাকে বই কিনতে নিয়ে এসেছে। এরপর ইউনসু একটা বই নিতে যায়, তবে উপরে থাকার কারণে সে পারতে পারছিল না। জিহান এসে তাকে হেল্প করে, আর জিহান তার এত ক্লোজে আসাতে তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। বই কিনে দিয়ে জিহান ওখান থেকে চলে যায়। বাসায় এসে ইউনসু জিহানের শুকনো কাপড়গুলো তুলে আনে এবং জিহানের শরীরের ঘ্রাণ নিতে থাকে। তখনই ওখানে জিহান এসে বলে আমার কাপড় দিয়ে মুখ মুছতেছো তাই না? এটা শুনতেই তো ইউনসু ভয় পেয়ে লাফিয়ে ওঠে। এরপর জিহান তাকে রুমে ডেকে একটা জায়গায় সাইন করতে বলে। তবে আমাদের হিরোইন তো জিহানের দিকে তাকিয়ে কল্পনা করতে থাকে জিহান তাকে কিস করছে। জিহান তাকে জাগিয়ে বলে কি হলো, সাইন করো। ইউনসু ভয় পেয়ে যায়। এরপর সে ওখানে সিগনেচার করে দেয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় ইউনসু জিহানকে দেখে স্মাইল করতে থাকে। জিহান বলে আমি তোমাকে যে কোশ্চেন সলভ করতে দিয়েছিলাম ওটার পেপার দাও। ইউনসু ওটা দেয়। জিহান বলে রেডি হও, আজ আমার সাথে ক্লাস করতে যেতে হবে। এরপর তারা দুজন ভার্সিটিতে পৌঁছে যায়। জিহান ক্লাস নিচ্ছিল আর ইউনসু তো ক্লাসে মন না দিয়ে তাকেই দেখছিল। ক্লাস শেষে জিহান তাকে ডেকে বলে ক্লাসের সময় আমার দিকে না পড়ার দিকে মন দিতে হবে, বুঝতে পারছো? এরপর লাঞ্চ টাইমে জিহান ইউনসুকে লাঞ্চ করাতে টিচার ক্যান্টিনে নিয়ে বসায়। খাওয়ার সময় ইউনসুর মুখে একটা ভাত লেগেছিল। জিহান ওটা চপস্টিক দিয়ে সাফ করে, তবে ইউনসু ওটা খেয়ে নেয়। এটা দেখে আমাদের হিরো তো অবাক, আর ইউনসু নিজের লজ্জায় পড়ে যায়। এরপর ইউনসু তার বান্ধবীর কাছে যায় আর বান্ধবীকে বলে আমি মনে হয় জিহানের প্রেমে পড়ে গিয়েছি, তবে ও আমার প্রেমে পড়েনি। গুয়ান বলে তুই একটা কাজ কর, জিহানের কিছু একটা গিফট কর, তাহলে জিহান বুঝতে পারবে যে তুই ওকে লাইক করিস।
এরপর ইয়নসু বাসায় আসে আর জিহানকে একটা কাপড় ড্রেস গিফট করে। জিহান ওটা না দেখে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন জিহান ইয়নসুকে বলে আমাদের বিয়ের কথা ভার্সিটিতে কারোর সাথে বলো না। ইয়নসুর এটা শুনে মন খারাপ হয়ে যায় এবং সে রুমে চলে যায়। একটু পর জিহান রুমে গিয়ে দেখে ইয়নসু রুমে নেই এবং ওখানে সে একটা নোট পায়। নোটে লেখা আছে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখান থেকে চলে গেলাম। এরপর ইয়নসু একটা সুপার মার্কেটে জব খুঁজে পায়, এখন থেকে সে এখানেই থাকতে পারবে। 2 দিন পর ইয়নসু কাজ করছিল, তখন একটা লোক ইয়নসুর গায়ে বারবার টাচ করতে যাচ্ছিল। ওই সময় ওখানে ফ্যাং নামের একটা ছেলে এসে লোকটাকে ভাগিয়ে দেয়। আর লয়ার ফ্যাং তাকে বলে তুমি চাইলে আমার অ্যাসিস্ট্যান্টের জব করতে পারো। ইয়নসু জিহানকে ফোন করে বলে লয়ার ফ্যাং আমাকে জব অফার করেছে। এটাতে জিহান তাকে ওকে বলে কল কেটে দেয়। আসলে লয়ার ফ্যাং জিহানের ফ্রেন্ড, জিহান ইয়নসুর জন্য এই জবটা ঠিক করে দিয়েছে। কিছুদিন পরে দেখি জিহান দাদার সাথে দেখা করতে যায়। আজ দাদাকে হসপিটাল থেকে রিলিজ করে দিবে। দাদা বলে ইয়নসু কোথায়? জিহান কিছু বলার আগে ওখানে ইয়নসু চলে আসে আর দাদা তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দাদা ইয়নসুকে বলে তুমি আমার ঘরটা একটু সাফ করে দিবে? ইয়নসু বলে অবশ্যই দিব। এরপর ইয়নসু দাদার বাসায় গিয়ে বাসা সাফ করতে শুরু করে দেয়। জিহান ওখানে এসে তাকে হেল্প করে। জিহান বলে প্লিজ তুমি আমার বাসায় চলে এসো, এখানে ওখানে থেকো না। এটাতে ইয়নসু রাজি হয়ে যায়। এরপর ইয়নসু পুনরায় জিহানের বাসায় শিফট হয়ে যায়। কিছুদিন পরে সিন দেখি ফ্যাং আর ইয়নসু অফিসে বসে গল্প করছিল। ওদিকে জিহান বাড়ি পৌঁছে বারবার ইয়নসুকে কল করে, তবে ইয়নসু কল ওঠায় না। তাই জিহান তার লয়ার বন্ধু ফ্যাংকে কল করে, তবে ফ্যাং কল ওঠায় না। ফ্যাং এর ফোনে জিহানের নাম্বার দেখে ইয়নসু বলে তুমি জিহানকে চেনো? ফ্যাং বলে জিহান আমার বন্ধু আর জিহান আমাকে তোমার ব্যাপারে বলে তোমার জন্য জব ঠিক করেছিল। যাওয়ার সময় ইয়নসুর ঠান্ডা লাগছিল, তাই ফ্যাং নিজের কোট খুলে ইয়নসুকে দিয়ে দেয়। তখন ওখানে জিহান চলে আসে আর জেলাস হয়ে ফ্যাং এর কোট ফিরিয়ে দেয় এবং ইয়নসুকে তার কোট পরিয়ে দেয়। ফ্যাং এর কোটে ইয়নসুর একটা চুল ছিল, ওটাও জিহান নিয়ে নেয়, বলে এটা আমার ওয়াইফের চুল। পরের দিন ইয়নসু অফিসে ছিল, তখনই একটা ক্লায়েন্ট ফ্যাং এর সাথে ঝগড়া করে কফির কাপ ফেলে দেয়। গরম কফি ইয়নসুর পায়ে লেগে পুড়ে যায়। এটাতে ফ্যাং মহিলাটিকে খুবই বকা দেয়। এরপর ফ্যাং ইয়নসুকে নিয়ে হসপিটালে যায়। তখনই জিহান খবর পেয়ে হসপিটালে ছুটে আসে। ইয়নসু বলে আমার তেমন কিছু হয়নি। এরপর ফ্যাং ইয়নসুকে মাংস খাওয়াতে গেলে জিহান খুবই জেলাস হয়ে তাকে খাওয়াতে দেয় না। তারা দুজন মোরগের মতো লড়াই করতে থাকে আর এটাতে ইয়নসুর অবস্থা নাজেহাল হয়ে যায়। এরপর জিহান ইয়নসুকে বাসায় নিয়ে যায়। বাসায় এসে ইয়নসু গোসল করতে গেলে ভিতরে পড়ে চিল্লিয়ে ওঠে। জিহান তার চিল্লানোর আওয়াজ শুনে ওয়াশরুমে ছুটে যায় এবং তাকে কোলে উঠিয়ে নিয়ে আসে। এরপর ইয়নসু একটা ফাইল আনার জন্য যেতে গেলে পুনরায় সে পড়ে যাচ্ছিল, তবে জিহান তাকে ধরে ফেলে। পরের দিন ফ্যাং ইয়নসুকে কল করে বলে আমরা কেসটা জিতে গিয়েছি, তাই সবাই মিলে পার্টি দিব, তুমিও আসবে কিন্তু। পরের সিনে আমরা দেখি ইয়নসু অফিসে পার্টিতে যাচ্ছিল, তবে জিহান তার পিছু ছাড়ে না। পার্টি শেষে জিহান আর ফ্যাং দাঁড়িয়ে কথা বলছিল। ফ্যাং বলে স্কুল লাইফে তুমি সবসময় ফার্স্ট থাকতে আর আমি সেকেন্ড থাকতাম, আমি কখনো ফার্স্ট হতে পারিনি, তাই এখন আমি আবারও ফার্স্ট হওয়ার জন্য একটা চান্স নিতে চাই। আসলে আমি ইয়নসুকে লাইক করি। এটা শুনে জিহান তার কলার ধরে টানাটানি শুরু করে দেয়। ইয়নসু এসে দেখে ফেলে আর বলে তোমরা দুজন মারামারি করছো কেন? তখনই তারা দুজন দুজনকে ছেড়ে দেয়। পরের দিন ইয়নসু অফিসে যাবে, এজন্য জিহান কারে করে তাকে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল, তবে তারা দুজন জ্যামে ফেসে যায়। ওই সময় ওখানে ফ্যাং বাইক নিয়ে চলে আসে আর ইয়নসুকে বলে আমার বাইকে চলে আসো, না হয় তোমার লেট হয়ে যাবে। ইয়নসু তার বাইকে উঠতে গেলে জিহান ইচ্ছা করে তার গাড়িটা নিয়ে অন্য একটা গাড়ির পিছনে মেরে দেয়। আর ফ্যাংকে বলে তুমি আমার এই কেসটা দেখো, আমি ইয়নসুকে পৌঁছে দিয়ে আসি। জিহান এবার ফেসে যায়, তার সামনে তার বাইক নিয়ে ইয়নসুকে পৌঁছে দিতে নিয়ে যায়। পরের দিন ইয়নসুর জন্মদিন ছিল, এজন্য সে ফ্যাং এর কাছ থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি করে বাসায় যেতে চায়, তবে ফ্যাং তাকে বলে তুমি একটা বুকে নিয়ে একটা ক্লায়েন্টের সাথে ডিল করে আসো। ইয়নসু মানাও করতে পারে না, সে খুবই আপসেট হয়ে ওই বুকে নিয়ে ক্লায়েন্টের সাথে মিট করতে যায়। তবে ওখানে যে দেখে ফ্যাং তার জন্মদিনের আয়োজন করেছে এবং তার জন্য সে মিউজিক প্লে করছে। এরপর ফ্যাং ইয়নসুকে জন্মদিনের উইশ করে, সাথে সে ইয়নসুকে প্রপোজও করে দেয়। ইয়নসু তখন তাকে বলে আমার বিয়ে হয়ে গিয়েছে, এটা তো তুমি জানো। ফ্যাং বলে হ্যাঁ আমি জানি, তোমরা কন্ট্রাক্ট ম্যারেজ করছো। ইয়নসু বলে এরপরও আমি জিহানকে লাইক করি, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা জিহানকে দেখি সে ইয়নসুর বার্থডের জন্য বড়সড় আয়োজন করে এবং সে ইয়নসুর আসার জন্য ওয়েট করছিল। তখন বাহিরে ইয়নসুকে আসতে দেখে, তবে ওই সময় ইয়নসুর কাছে ফ্যাং এসে বলে তোমার ফোনটা থেকে গিয়েছিল, এটা বলে তাকে ফোনটা দিয়ে দেয়। ফ্যাংকে ইয়নসুর সাথে দেখে জিহান অনেকটা ইমোশনাল হয়ে ভিতরে চলে যায়। ইয়নসু রুমে এসে জিহানকে ডাকে, তবে সে জিহানের কোনো সাড়া পায় না, মনে করে জিহান তার জন্মদিনের কথা ভুলে গিয়েছে এবং সে ঘুমিয়ে পড়েছে।
তবে আমরা দেখি জিহান তো আপসেট হয়ে রুমের ভিতরে বসে আছে। পরের দিন ইয়নসু জিহানকে বলে গত রাত্রে লেট করে আসার জন্য আমি অনেক সরি, আর বলে আমার ফোনটা রেখে আমি চলে এসেছিলাম, তাই ফ্যাং সেটা দিতে এসেছিল। এটা শুনে জিহান বুঝতে পারে ফ্যাং এর সাথে ইয়নসুর কিছুই নেই এবং সে অনেকটা খুশি হয়ে যায়। এরপর সন্ধ্যায় ইয়নসু বাসায় আসলে ফ্রিজ খুলে দেখে ফ্রিজে কেক রাখা, এটা দেখে সে অনেক বেশি খুশি হয়। এরপর জিহান বাসায় আসে এবং জিহান ইয়নসুর জন্য খুবই সুন্দর করে বার্থডে সেলিব্রেট করে, আর ইয়নসু এটাতে অনেক বেশি খুশি হয়। পরের দিন জিহান তার সেলিব্রিটি বন্ধু লুয়ের সাথে দেখা করে আর বলে, বন্ধু আমি চেঞ্জ হয়ে গিয়েছি, এখন আমার না হুটহাট রাগ ওঠে, হুট করে ভালো লাগা কাজ করে এবং হুটহাট করে জেলাস হয়ে যায়। লু বলে, বন্ধু তুই তো নিশ্চিত প্রেমে পড়ে গিয়েছিস, তুই একটা কাজ কর, তুই ইয়নসুকে কিস কর, কিস করার পর বুঝতে পারবি ওকে তুই ভালোবাসিস কিনা। পরের দিন ইয়নসু আর জিহান টাইম স্পেন্ড করতে সমুদ্রের তীরে যায়। ওখানে জিহান হঠাৎ করে ইয়নসুকে কিস করতে যায়, তবে হয় না, মাথায় ঠুল খায়। ইয়নসু বলে, তুমি আমাকে ঠুল মারছো কেন? এটা বলে তারা দুজনই হাসতে থাকে। কিছুদিন পরে সিন দেখি ইয়নসু অফিসে যাচ্ছিল, তখন তার কাজিন তাকে ধরে কোথাও নিয়ে যায়। অনেক সময় পর জিহান ইয়নসুকে বারবার কল করলেও ইয়নসু ওটা উঠায় না, তাই সে ইয়নসুর অফিসে যায় এবং ফ্যাংকে বলে ইয়নসু কোথায়। ফ্যাং বলে ও তো এখনো আসেনি। এরপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে আর বুঝতে পারে তার কাজিন তাকে সাথে করে নিয়ে গিয়েছে এবং তার পিছনে দুইটা গুন্ডাও ছিল। ওদিকে আমরা কাজিন আর ইয়নসুকে দেখি গুন্ডারা কাজিনকে বন্দি করে রাখছে, কারণ সে বহু টাকা নিয়ে জুয়া খেলে এখন আর টাকা পরিশোধ করতে পারছে না। ইয়নসু কাজিনকে বলে, আমি তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না। গুন্ডারা কাজিনকে ধরে প্রচন্ড মারতে থাকলে ইয়নসু তাদেরকে থামাতে থাকে, যতই হোক সে তার ভাই। তখনই ওখানে দরজা ভেঙে জিহান আর ফ্যাং চলে আসে। সমস্ত ঘটনা জানার পর সে গুন্ডাদের বলে, আমি সমস্ত টাকা দিয়ে দিব, এটা বলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। বাসায় যাওয়ার পর ইয়নসু জিহানের কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। তখনই ইয়নসুর ফোনে তার বান্ধবীর কল আসে। জিহান তার কানে ফোন ধরে কথা বলতে বলে তাকে কিস করে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে ইয়নসু তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রাত্রে জিহান ইয়নসুকে পড়াচ্ছিল, তবে ইয়নসুর মনে দুষ্ট দুষ্ট খেয়াল আসতে থাকে। জিহান তখন সাহস করে বলে, আমরা দুজন তো কাপল, দুজন দুজনকে লাইক করি, তাহলে চলো আজ আমরা দুজন একসাথে ঘুমাই। এটা শুনে ইয়নসু তো পুরাই শকড হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে ঘুমায়। অল্প সময়ের ভিতর জিহানের ঘুম চলে আসে আর ইয়নসু তো প্রচুর হট হয়ে যায়, তবে তাদের ভিতর তেমন কিছুই হয় না। ইয়নসুর সারা রাত ঘুম হয় না, সে ছটফট করতে থাকে। ওয়েল ডিয়ার, পরের দিন জিহান ইয়নসুকে নিয়ে মুভি দেখতে যায়, তবে সে সাহস করে ইয়নসুকে জড়িয়ে ধরতে পারে না। মুভি শেষে তারা বাইরে আসলে জিহান বলে, আমি রিলেশন সম্পর্কে তেমন কিছু জানি না, তাই তুমি আমাকে শিখিয়ে নিও। এটা শুনতে ইয়নসু জিহানকে কিস করে দেয় আর জিহান তো এটাতে প্রচন্ড অবাক হয়। যাই হোক, পরের দিন ইয়নসু রান্না করছিল, তখন জিহান তার কাছে আসে এবং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কিস করে দেয়। এরপর সে অফিসে চলে যায় আর এটাতে ইয়নসু অনেক বেশি খুশি হয়ে যায়। ওদিকে আমরা গুয়ান আর ডক্টর লিনকে দেখি, তারা দুজন রিলেশনে গিয়েছে এবং তারা দুজন অনেক বেশি হ্যাপি আছে। কিছুদিন পর ইয়নসুর ভালো একটা কোম্পানিতে জব হয়ে যায়। এজন্য সে খুশি হয়ে বাসায় এসে জিহানের কাঁধে ঠেলে ওঠে আর এটা সে জিহানকে বললে জিহানও অনেক খুশি হয়ে যায় আর বলে, এবার তো নামো। তবে ইয়নসু তো নামতেই চায় না। এরপর ইয়নসু চকলেট খাইতে খাইতে জিহানকে কিস করতে বলে। জিহানও তার চকলেট আর লিপস দুইটা মুখে নিয়ে খুবই রোমান্টিক ভাবে তাকে কিস করে দেয়। এর পরের সিনে আমরা তাদের দুজনকে কিচেনে কাজ করতে দেখি। ইয়নসু জিহানকে বলে, তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? জিহান বলে, তুমি। এটা বলে সে তাকে কিস করতে শুরু করে। তবে একটা কল আসার কারণে তাদের রোমান্টিক সিনটা ডিস্টার্ব হয়ে যায়। রান্না শেষ করে রুমে আসলে আবারও তারা দুজন একে অপরকে কিস করতে থাকে। তবে আবারও ডিস্টার্ব, কেউ দরজার বেল বাজাতে থাকে। ইয়নসু দরজা খুলে দিলে দেখে এটা তার বান্ধবী গুয়ান। বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এখানে এসে প্রচন্ড কান্না করতে থাকে এবং তার কাছে থাকতে এসেছে। জিহান ইয়নসুকে ইশারা করে তার বান্ধবীকে তাড়িয়ে দিতে বলে, কারণ আজ তারা রোমান্স করার প্ল্যান করেছে। তবে গুয়ান জিহানকে বলে, আজ আমি কি তোমাদের এখানে থাকতে পারি? জিহান আর মানাই করতে পারে না। ইয়নসু গুয়ানের সাথে শুয়েছিল, তখন জিহান তাকে মেসেজ করে আর বলে, আসো আমার রুমে আসো, আমরা দুজন রোমান্স করি। ইয়নসু বলে, গুয়ান ঘুমিয়ে গেলে এরপর লুকিয়ে চলে আসবো। এরপর ইয়নসু অপেক্ষা করে কখন গুয়ান ঘুমিয়ে পড়বে। খানিকটা পর গুয়ান ঘুমিয়ে গেলে ইয়নসু আস্তে করে উঠে যেতে লাগলে গুয়ানের ঘুম ভেঙে যায়, এজন্য সে আর যেতেই পারে না। ওদিকে আমাদের হিরো তো কিভাবে রোমান্স করবে সেটার প্র্যাকটিস করতে থাকে। একটু পর সে ইয়নসুকে মেসেজ করে, তবে কোনো রিপ্লাই আসে না, কারণ সে ঘুমিয়ে গিয়েছে। এজন্য জিহানার কোনো উপায় না পেয়ে সেও ঘুমিয়ে যায়।
পরের দিন জিহান আর অন্যান্য প্রফেসর গুলো একটা বিজনেস ট্রিপে যায়। 2 দিন পর ইয়নসু জানতে পারে দাদার খুবই জ্বর এসেছে, এজন্য সে তাকে দেখতে যায়। এরপর দাদা জিহানকে দেখতে চায়, তাই ইয়নসু লিন আর গুয়ানকে সাথে নিয়ে জিহানের কাছে যাচ্ছিল। লিন আর গুয়ানের যে ঝগড়া হয়েছিল এটা গাড়ির ভিতর যাইতে যেতে ঠিক হয়ে যায়। তবে জিহান যে হোটেলে উঠেছে ওই হোটেলে তাদেরকে ঢুকতে দেয় না। এজন্য গুয়ান নাটক শুরু করে বলে, আমি প্রেগনেন্ট, জিহান আমার হাজবেন্ড, সে এখানে একটা মেয়ের সাথে এসেছে, প্লিজ আমাকে যেতে দাও, না হলে আমার সংসারটা ভেঙে যাবে। এটা শুনে তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। জিহান তখন একটা প্রফেসরের সাথে কথা বলছিল, তখন সে বাইরে কিছু একটা আওয়াজ শোনে। বাইরে এসে সে 3 জনকে ধরে ফেলে। ইয়নসু কিছু বলার আগে জিহান তাকে কিস করে দেয়। এরপর জিহান আর ইয়নসু মিলে দাদাকে দেখতে যায়। দাদার সাথে দেখা করে জিহান বের হয়ে ইয়নসুকে বলে, আজ আমাদের বিয়ের 1 বছর হয়ে গিয়েছে এবং তোমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল ওটাও শেষ হয়ে গিয়েছে। তুমি কি আবারও আমাকে বিয়ে করবে? ইয়নসু খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর তারা দুজন আজ একসাথে ঘুমায় এবং তারা আজ ওই খাট কাঁপানোর ব্যাপারটাও কমপ্লিট করে ফেলে। মানে তারা দুজন ফার্স্ট নাইট স্পেন্ড করে ফেলে। পরের সিনে আমরা দেখি সেলিব্রিটি লু এবং ইয়নসুর বোন মিন দুজনের রিলেশনশিপে গিয়েছে। দাদা জিহান আর ইয়নসুকে ডাকে আর বলে, আমি আগে থেকেই জানতাম তোমরা দুজন কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলে। ইয়নসু বলে, হ্যাঁ দাদা, আর কল্পনা করতে থাকে আর দাদাকে বলতে থাকে কিভাবে তারা দুজন একে অপরের প্রেমে পড়েছে। এগুলো শুনে দাদা অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই অনেক খুশি আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার সেই কমেন্টের কথা মনে আছে তো? তোমরা কেউ কখনো টিচারের প্রেমে পড়ছো কিনা? আর আমরা কিন্তু 5 লাখ ফ্যামিলির খুবই কাছাকাছি, তাই যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। এবং আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।